হ্যালো, দিস ইজ নাগিব মাহফুজ কাব্য। আজকে এই সেশনটাতে মূলত আমরা ইতিহাস প্রথম পত্র, ইন্টারমিডিয়েটের ইতিহাস প্রথম পত্রের একটা ওয়ান শর্ট ক্লাস নিতে যাচ্ছি। যে ক্লাসটাতে আমরা এই যে আমাদের সামনে যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে ইতিহাস প্রথম পত্র কিভাবে আমরা গুছিয়ে নিতে পারি এবং কতটুকু এই শেষ সময় কতটুকু পড়লে আমরা ভালো করতে পারবো, এই রিলেটেড এ টু জেড আলোচনা করব আজকের এই সেশনটাতে। পুরো সময়টুকু জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের একদম আমাদের ভালো করতে হলে, আমাদের ইতিহাসে ভালো করতে হলে বা যে কোনো সাবজেক্টে ভালো করতে হলে আমাদের সেই সাবজেক্টের মান বন্টন সম্পর্কে আগে আমাদের জানতে হবে, যে সেই সাবজেক্টে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, বা সেই সাবজেক্টে প্র্যাকটিক্যালে কত থাকবে বা আপনার লিখিততে কত থাকবে, এই ব্যাপারগুলো জানতে হয়। তো প্রথমত আমরা প্রশ্নের ধরন, যেটা আমরা প্রশ্নের ধরনে চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, সেটা আমরা জানি যে আমাদের সবসময় 100 নম্বরের উপরই পরীক্ষাগুলো হয়ে থাকে। এর মধ্যে সৃজনশীলে থাকে 70 নম্বর এবং এমসিকিউ অংশে থাকে 30 নম্বর। 70 আর 30। এখন কথা হচ্ছে ভাই, আপনাকে পাশ করতে হলে সৃজনশীলে কত পেতে হবে? এই 30-এর মধ্যে আপনাকে 27 মার্ক ক্যারি করতে হবে আপনাকে পাশ করতে হলে। ওকে, আর যে 30টা এমসিকিউ আছে, এই 30টা এমসিকিউর মধ্যে আপনাকে 10টা কারেক্ট করতে হবে পাশ করতে গেলে। যারা এত দীর্ঘ সময় ইন্টারমিডিয়েটের বা এই সময়টা আপনারা একদমই ফাঁকিবাজি করেছেন, তাদের জন্য এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনাকে 70-এর মধ্যে কত তুলতে হবে পাশ করতে হলে? 23 উঠাতে হবে, এবং আপনাকে এমসিকিউতে 30-এর মধ্যে আপনাকে 10টা কারেক্ট করতে হবে, তাইলে আপনি পাশ করে যাবেন। ওকে, তাহলে আমরা মান বন্টন ও পাস মার্ক সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী স্লাইডে একটু দেখব। আহ, এত এতক্ষণ যাবৎ আমরা যারা ফাঁকিবাজ ছিল তাদের নিয়ে চিন্তা ভাবনা করলাম। এবার চিন্তা ভাবনার জায়গায় চলে এসেছে যারা প্রচন্ড মনোযোগী ছিল এই দীর্ঘ 2 বছর এই সময়টাতে, তাদের জন্য। আমরা এই মানুষগুলো এ প্লাস পাবো কেমনে, বা এ প্লাস পাওয়ার জন্য কি ফলো করতে হবে? আমাদের অবশ্যই শুধু গতানুগতিক পড়াশোনা না করে আমাদের কিছু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করা উচিত, বা কিছু টেকনিক জানা উচিত। তার মধ্যে প্রথমত এ প্লাস পাওয়ার কৌশলের কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, অথবা আপনারও নিজস্ব কিছু টেকনিক থাকতে পারে। তো আমার সাইড থেকে যেগুলো শেয়ার করব সেটা হচ্ছে, আপনাকে এ প্লাস পাইতে হলে আপনাকে প্রথমত আপনাকে নাম্বার বিভাজন, কিসে কত নাম্বার, কোন প্রশ্নে কত নাম্বার এবং কোন প্রশ্নে কতটুকু লিখলে কত নাম্বার পাবেন, এই ব্যাপারটা, নাম্বার বিভাজন ব্যাপারটা আপনাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। নাম্বার 2 যে ব্যাপারটা, সেটা হচ্ছে কমন সৃজনশীলগুলো আগে দেওয়া। মানে আপনার 1 নাম্বার সৃজনশীল কমন পড়ে নাই, 2 নাম্বার কমন পড়ে নাই, 3 নাম্বার এসে কমন পড়েছে। এই যে যে সৃজনশীলটা আপনার কমন পড়লো, এই 3 নাম্বার সৃজনশীলটা আপনাকে, এই 3 নাম্বার সৃজনশীল আপনি ভাবতেছেন আমি প্রথমেই 3 নাম্বার প্রশ্নের উত্তর করব? উত্তর হচ্ছে হ্যাঁ। যেটা ফার্স্ট ইমপ্রেশন, টিচার যদি আপনাকে দেখে যে আপনি অনেক সুন্দর লিখেছেন 3 নাম্বার প্রশ্নটা, আপনার 1 নাম্বার প্রশ্ন আপনি পরে লিখলেন বাট ভালো হলো না, সেক্ষেত্রে টিচারের আপনার খাতার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে। আপনি যদি প্রথমেই 1 নাম্বার প্রশ্ন লিখতে লিখতে কতে একটু কাটতেছেন, খতে গিয়ে 3 লাইন লিখলেন, 2 লাইন কাটলেন, তো সেক্ষেত্রে টিচারের আপনার খাতার প্রতি একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হবে। তো অবশ্যই যেটা কমন সেই প্রশ্নটা আগে উত্তর করবেন। 2টা টেকনিক দেখলাম আমরা এ প্লাস পাওয়ার। এবার আসেন আমাদের 3 নাম্বার টেকনিক, সেটা হচ্ছে সৃজনশীলগুলো গুছিয়ে লিখতে হবে। কারণ সৃজনশীলের প্রশ্নের 70 নাম্বারের প্রশ্ন থাকে, এই 70 নাম্বারের মধ্যে 80 পেলে তো এ প্লাস। তো ওই 70-এর মধ্যে কেউ যদি এইখানে 60 ক্যারি করতে পারে, যদি একটু গুছিয়ে লিখতে পারে, তাহলে তার জন্য এ প্লাস পাওয়ার দরজাটা অনেক অনেক খুলে যায়, বা খুব সহজ হয়ে যায় এই জার্নিটা। তাইলে নাম্বার বিভাজন সম্পর্কে আমাদের দেখতে হবে, কমন সৃজনশীলগুলো আগে উত্তর করতে হবে, এবং সৃজনশীলগুলো গুছিয়ে লিখতে হবে।
এবার আসেন আমরা গ এবং ঘ, আমরা জানি যে গ নাম্বারে 3 মার্ক এবং ঘ নাম্বারে 4 মার্ক। এই প্রশ্নের উত্তরে ঐতিহাসিক ব্যক্তির নাম এবং সাল উল্লেখ করতে হবে। যেহেতু আমরা জানি যে ইতিহাসে নাম, সাল, ঐতিহাসিক ঘটনা এগুলো উল্লেখ করতেই হয়, এক্ষেত্রে আপনারা এইগুলো বেশি বেশি উল্লেখ করার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের 30 মার্কের যে এমসিকিউ থাকে, এই 30 মার্কসের এমসিকিউতে আমাদের ভালো করতে হবে। যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো আমাদের নেগেটিভ মার্কিং হয় না। সেক্ষেত্রে আপনি ভয় না পেয়ে আপনি যেটা জানেন সেটা তো আগে দাগাবেনই, আপনি একটা প্রশ্ন না জানলেও সেটাও দাগাই আসবেন। তো তাইলে আমরা এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রাখি, যে নাম্বার 1 নাম্বার বিভাজন, নাম্বার 2 কমন সৃজনশীলগুলো আগে উত্তর করা, নাম্বার 3 সৃজনশীলগুলো গুছিয়ে লেখা, নাম্বার 4 গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরে নাম, সাল, ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা, নাম্বার 5 এমসিকিউতে ভালো করা। তো এভাবে আপনি খুব সহজে এ প্লাস পেতে পারেন, বা এই ওয়েতে যদি আগান। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের এইখানে চ্যাপ্টার অ্যানালাইসিস আছে। আমরা কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টারটা আমাদের এই জার্নিতে ইম্পর্টেন্ট, এবং কতটুকু পড়লে আমরা ভালো করব, বা কতটুকু পড়লে মানে আমরা খুব সহজে ভালো নাম্বার ক্যারি করতে পারবো, সেই ব্যাপারগুলো এই স্লাইড থেকে আপনারা শিখতে পারবেন। ওকে, আমরা চলে যাই। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটা আমরা জানি ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তো এই চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ডে সিকিউ এসেছে 14টা, বিগত বছরগুলোতে কতটা? 14টা প্রশ্ন হয়েছে, অনেক প্রশ্ন। রাজশাহী বোর্ডে ইতিমধ্যে 15টা প্রশ্ন হয়েছে, এই ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন এবং তাদের আধিপত্য বিস্তার। ওকে, এবার দেখেন যশোর বোর্ডে এসেছে 14টা, কুমিল্লা বোর্ডে 13টা, চট্টগ্রাম বোর্ডে 13টা, সিলেট বোর্ডে 12টা, বরিশাল বোর্ডে 14টা, দিনাজপুর বোর্ডে 12টা এবং ময়মনসিংহ বোর্ডে 5টা। তাহলে ভাই এই চ্যাপ্টারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবং আমি আপনাদেরকে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনাদের যে হিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ আর ইম্পর্টেন্ট ইন অ্যাডমিশন টেস্ট। আপনাদের অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা চ্যাপ্টার। এখান থেকে অনেক প্রশ্ন হয়। আপনাদের আরেকটু বলে নিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয়। মানে আপনি যদি কলা এবং মানবিক অনুষদে পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার সি ইউনিটে সাধারণ জ্ঞান থেকে 40 মার্কের প্রশ্ন হয়। এর মধ্যে এই ইতিহাস অংশ থেকেই 8 নাম্বারের প্রশ্ন হয়ে যায়। তার মানে আপনার এই দুইটা পত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইতিহাসটাই ইম্পর্টেন্ট। তারপরেও যারা ফাঁকিবাজ আছে তারা এই অ্যানালাইসিসগুলো দেখতে পারে যে কোন চ্যাপ্টারটা একটু বেশি ভালো করে পড়তে হবে আপনাকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা ভালো পড়তে হবে। নাম্বার 2 যেটা চ্যাপ্টারটা, ইংরেজ উপনিবেশিক শাসন এবং কোম্পানি আমল। তো এখান থেকে কোন বোর্ডে কতগুলো প্রশ্ন এসেছে? ঢাকা বোর্ডে 15টা, রাজশাহী বোর্ডে 10টা, যশোর বোর্ডে 11টা, কুমিল্লা বোর্ডে 13টা, চট্টগ্রাম বোর্ডে 13টা, সিলেট বোর্ডে 14টা, বরিশাল বোর্ডে 10টা, দিনাজপুর বোর্ডে 14টা এবং ময়মনসিংহ বোর্ডে কোনো প্রশ্ন হয় নাই। তার মানে এই ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন এবং ইংরেজ উপনিবেশিক, এই দুটা চ্যাপ্টারই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এরপরে আসেন কোম্পানি শাসন ছিল, এটা হচ্ছে ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলে এখান থেকে দেখেন 22টা, তারপর রাজশাহী বোর্ডে 23টা, যশোর বোর্ডে 24টা, এরপরে যদি দেখি কুমিল্লা বোর্ডে 21টা, চট্টগ্রাম বোর্ডে 23টা, সিলেট বোর্ডে 22টা, বরিশাল বোর্ডে আবারও 22টা, দিনাজপুর বোর্ডে 21টা এবং ময়মনসিংহ বোর্ডে 12টা। তার মানে আমার কাছে মনে হচ্ছে এই তিনটা চ্যাপ্টারের মধ্যে এইটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? এটা বেশি ইম্পর্টেন্ট। চতুর্থ যে চ্যাপ্টারটা, পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন এবং এর গতি প্রকৃতি। তো দেখেন এখান থেকে ঢাকা বোর্ডে 10টা, রাজশাহী বোর্ডে 13টা, যশোর বোর্ডে 12টা, কুমিল্লা বোর্ডে 9টা। এরপরে চট্টগ্রাম বোর্ডে 10টা, সিলেট বোর্ডে 11টা, বরিশাল বোর্ডে 12টা, দিনাজপুর বোর্ডে 9টা এবং ময়মনসিংহ বোর্ডে এসেছে 7টা প্রশ্ন। এরপরে পঞ্চম চ্যাপ্টার,
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং স্বাধিকার যে আন্দোলন, এখানে ঢাকা বোর্ডে এসেছে 13টা, রাজশাহী বোর্ডে 11টা, যশোর বোর্ডে 11টা, কুমিল্লা বোর্ডে 14টা। আমরা যদি দেখি চট্টগ্রাম বোর্ডে এসেছে 12টা প্রশ্ন, সিলেট বোর্ডে 13টা, বরিশাল বোর্ডে 13টা এবং দিনাজপুর বোর্ডে 14টা, ময়মনসিংহ বোর্ডে 8টা প্রশ্ন হয়েছে এই নাম্বার 5 থেকে। নাম্বার 6 যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ। এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঢাকা বোর্ডে 6টা, রাজশাহী বোর্ডে 7টা, যশোর বোর্ডে 5টা, কুমিল্লা বোর্ডে 11টা, চট্টগ্রাম বোর্ডে এসেছে 10টা প্রশ্ন, সিলেট বোর্ডে 7টা, বরিশাল বোর্ডে 9টা, দিনাজপুর বোর্ডে 9টা এবং ময়মনসিংহ বোর্ডে কয়টা? 7টা প্রশ্ন হয়েছে। এরপরে যে মুজিবনগর সরকার, বা এটাকে আমরা অস্থায়ী সরকার বলতে পারি, বা আমরা এটাকে প্রবাসী সরকার বলে থাকি। তো এই মুজিবনগর সরকার থেকে 5টা এসেছে ঢাকা বোর্ডে, রাজশাহীতে 5টা, যশোরে 7টা, কুমিল্লাতে 5টা, চট্টগ্রামে 5টা, সিলেটে 7টা, বরিশালে 5টা, দিনাজপুরে 7টা, ময়মনসিংহে আসে নাই। এবং মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশি এবং বহির্বিশ্বের যে একটা অবদান ছিল, আমরা এটা একটু দেখবো যে ঢাকা বোর্ডে 10টা, রাজশাহী বোর্ডে 11টা, যশোর বোর্ডে 11টা, কুমিল্লা বোর্ডে 9টা, চট্টগ্রাম বোর্ডে 9টা, এরপরে হচ্ছে আমরা সিলেট বোর্ডে 9টা, বরিশাল বোর্ডে 10টা, দিনাজপুর বোর্ডে 9টা এবং সর্বশেষ ময়মনসিংহ বোর্ডে এসেছিল 5টা প্রশ্ন। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে অবশ্যই আপনাকে এই পেজের একটা স্ক্রিনশট আপনাকে নিতেই হবে। এই পেজের একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপনি এই পেজ থেকে জানতে পারছেন যে আপনার কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে বোর্ডে বেশি প্রশ্ন করা হয়। তো এই যে ব্যাপারগুলো আপনি একটা ক্লিয়ার ধারণা পাচ্ছেন এবং আপনি বুঝতেছেন আপনাকে থার্ড চ্যাপ্টারটা আগে পড়তে হবে। কেন আগে পড়তে হবে? সিকিউর জন্য। কারণ এই থার্ড চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি সিকিউ আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে। সবগুলো চ্যাপ্টারই সমান গুরুত্বপূর্ণ, এরপরেও কম বেশি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ আপনি যখন এই চ্যাপ্টার অ্যানালাইসিসটা মানে দেখবেন, তখন এটা আপনার বুঝতে খুবই সহজ হবে। আপনাকে টিচারকে বলতে হবে না ভাই আমাকে সাজেশন দেন, ভাই আমাকে সাজেশন দেন। আপনি সাজেশন আপনি নিজে তৈরি করবেন, কারণ আপনি চ্যাপ্টার অ্যানালাইসিস জানেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। আমরা একটু সামনে আগাবো। আমরা পরবর্তীতে আমরা এমসিকিউ দেখব যে এমসিকিউ কতগুলো এসেছে বিভিন্ন বছরগুলোতে। আমরা যদি একটু দেখি যে বিগত বছরগুলোতে এই প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ এসেছে 64টা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 100টা, সরি সিকিউ এমসিকিউ একটু এলোমেলো হয়েছে, এটাই এমসিকিউ হবে, এটা সিকিউ হবে খুব সম্ভবত। তো দেখেন 100টা, 77টা, 38টা, 32টা, 16টা, এরপরে 46টা, 32টা। তো আপনাকে এই যে দেখানো হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ কতগুলো সিকিউ বিগত বছরগুলোতে এসেছে। তো এই ব্যাপারটা আপনার যখন টেবিলের সামনে থাকবে যে আপনার এই চ্যাপ্টারটা থেকে এতগুলো এমসিকিউ আসছে, তার মানে আপনাকে ওই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আবার আপনাকে দেখতে হবে কোন চ্যাপ্টারটা থেকে প্রশ্ন কম এসেছে, সেই চ্যাপ্টারটা একটু না হয় পরে পড়লেন। তো এই ব্যাপারগুলো বা এই টেকনিকের মাধ্যমে এই বাকি যে সময়টা আপনার সামনে রয়েছে এই সময়টা কাজে লাগান। ওকে, আমরা আরেকটু সামনে যাই। আমরা চলে গেলাম প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ে আমরা দেখলাম যে আমরা কোন কোন টপিক পড়বো বা কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি, আপনি প্রত্যেকটা চ্যাপ্টার পড়বেন না, ওই চ্যাপ্টার আপনি খুবই ফাঁকিবাজ, আপনি ওই চ্যাপ্টারের কিছু অংশ পড়েন যেখান থেকে প্রশ্ন হয় প্রত্যেক বছর। তো দেখেন প্রথম অধ্যায়ের আমরা ভারতবর্ষে আগত ইউরোপীয় যে কোম্পানিগুলো রয়েছে, যেমন প্রথমে কারা আসলো, কোন কোম্পানির শাসন শুরু হলো, কোন কোম্পানি প্রথমে আসলো, তারপরে কারা আসলো, ফরাসিরা কখন আসলো, ইংরেজরা কখন আসলো, এই ব্যাপারগুলো বা ডাচরা কখন আসলো, এই ব্যাপারগুলো আপনাকে খুব চমৎকার ওয়েতে পড়তে হবে। এবং এশিয়ারা কোথায় প্রথম কুঠির স্থাপন করলো, কিভাবে আধিপত্য বিস্তার করলো, মানে
খুব সুন্দর করে এই ব্যাপারগুলো আপনাকে পড়তেই হবে আপনার একাডেমিকে ভালো করার জন্য, আপনার এইচএসসি রেজাল্ট ভালো করার জন্য, পাশাপাশি আপনার অ্যাডমিশন টেস্টেও বাজিমাত করার জন্য। আমার কথা খুব সম্ভবত বুঝেছেন। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে ভাই কি পড়ব? দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়বেন ইংরেজদের আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কিভাবে প্রভাব ফেলে, মানে ইংরেজরা যে আধিপত্য বিস্তার করে আমাদের ভারতবর্ষে, এইখানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কিভাবে প্রভাব রাখে। ওকে, এটা পড়বেন। নাম্বার 3-তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পলাশির যুদ্ধ থেকে। কোন যুদ্ধ থেকে? পলাশির যুদ্ধ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নাম্বার 4 যে চ্যাপ্টারটা, এখানে বক্সারের যুদ্ধটা দেখবেন অনেক প্রশ্ন এসেছে। নাম্বার 5 যে কোম্পানিগুলো দেওয়ানি লাভ করে, বক্সারের যুদ্ধের পরে কোম্পানিগুলো যে দেওয়ানি লাভ করে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পঞ্চম চ্যাপ্টারে আপনারা দেখবেন যে অধিকাংশ সিকিউ প্রশ্ন এই পঞ্চম চ্যাপ্টার থেকে এসেছে, বা পঞ্চম চ্যাপ্টারের সিকিউ প্রশ্নগুলো এই কোম্পানির দেওয়ানি লাভ এইখান থেকেই প্রশ্নগুলো করা হয়েছে। তাহলে আমরা এখানে 5টা চ্যাপ্টারের 5টা টপিক পড়লাম, যে 5টা টপিক পড়লে আমাদের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। সেই 5টা টপিক আবারও একটু বলি। প্রথম চ্যাপ্টারের ভারতবর্ষে আগমন এবং ইউরোপীয় কোম্পানি সমূহ, আগত ইউরোপীয় কোম্পানি সমূহ সম্পর্কে আমরা পড়ব। ইংরেজ আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে আমরা জানব। এরপরে পলাশির যুদ্ধ সম্পর্কে আমরা জানব। চতুর্থ চ্যাপ্টারে এসে বক্সারের যুদ্ধ সম্পর্কে আমরা জানব। পঞ্চম চ্যাপ্টারে এসে কোম্পানিগুলো যে দেওয়ানি লাভ করে এই দেওয়ানি লাভ সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, আমরা একটা প্রশ্ন পেয়েছি, বাট প্রশ্নটা যে কোন চ্যাপ্টারের এইটা আমরা বুঝবো সৃজনশীল পড়লেই। একটা সৃজনশীল দিয়েছে, মার্কস কত? 10 মার্কসের একটা সৃজনশীল। এটা যদি প্রপার অ্যান্সার করতে পারি আমরা 7, 8, 9, 10 ইজিলি পেতে পারি। ওকে, তো প্রশ্নটা বলা হয়েছে মিস্টার সোহান একজন ব্যক্তির নাম, একটি কোম্পানির দুর্দিনে তার কর্ণধার হিসেবে নিযুক্ত পান। এই বেচারা একটা কোম্পানিতে কি পান? সুযোগ পান। কোম্পানির উন্নতির জন্য তিনি ব্যয় সংকোচন ও বিভিন্ন প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কোম্পানিকে পতনের হাত হতে রক্ষা করেন। ভালো কথা। তাহলে কি করলো? তিনি করলো হচ্ছে ব্যয় সংকোচন করলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন পাইলাম, কারণ আমরা যখন বই পড়েছি আমরা এই ব্যয় সংকোচন কথাটা দেখেছিলাম, তো এই জন্য আমরা এইটা একটু মার্ক করলাম। এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কোম্পানির পতনের হাত থেকে রক্ষা করলো। কোম্পানির উন্নয়নের স্বার্থে তিনি কোনো ন্যায় নীতির তোয়াক্কা করতেন না, মানে ওনার স্বার্থে বা ওনার কোম্পানির স্বার্থে তিনি কোনো তোয়াক্কাই করতেন না। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন চরম দুর্নীতিপরায়ণ এবং শেষ পর্যায়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমরা যদি এই কোম্পানির শাসনটা পড়ি তখন আমরা এই যে যদি ইতিহাসের এই চ্যাপ্টারগুলো পড়ি তাহলে খুব সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবো। দেখেন, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে মিস্টার সোহেলের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গভর্নর জেনারেলের সংস্কারমূলক কাজের মিল রয়েছে? দেখেন, আমি একটু বলি, লর্ড ওয়ারেন হেস্টিংস নাম শুনেছেন? লর্ড ওয়ারেন হেস্টিংস নাম শুনেছেন? এই লর্ড ওয়ারেন হেস্টিংস এমন একজন শাসক ছিল যিনি কোম্পানির ব্যয় সংকোচন নীতি চালু করে। কি করে ইনি? কোম্পানির ব্যয় সংকোচন নীতি চালু করে। তো দেখেন, এইখানে কিন্তু আমরা একটা জিনিস কমন পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই যে ব্যয় সংকোচন নীতি, এটা কে করে? লর্ড ওয়ারেন হেস্টিংস করে। ওকে, ভালো কথা। এই লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রচন্ড দুর্নীতি পরায়ণ একজন ব্যক্তি এবং প্রচন্ড ব্যক্তি স্বার্থ দেখত। ব্যক্তি স্বার্থ রক্ষা করে চলতো এই ব্যক্তি, এবং এনাকে পরবর্তীতে এনার পতনও হয়।
এনার পতন হয় 1785 সালে। কত সালে? 1785 সালে এনার পতন হয় এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাঠগড়ায় দাঁড়াতে হয় এনাকে। কি করা হয়? কাঠগড়ায় দাঁড়াতে হয়। তো দেখেন ইনি দুর্নীতি পরায়ণ মিলেছে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় মিলেছে, ব্যয় সংকোচন নীতি মিলেছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। তো আপনি যদি খুব চমৎকার ওয়েতে কোম্পানি শাসন বা কোম্পানির দেওয়ানি লাভ বা ইংরেজ শাসন ব্যবস্থা এগুলো পড়তেন, তাহলে এই লর্ড ওয়ারেন হেস্টিংস সম্পর্কে এই যে বিবৃতিগুলো আপনি যদি এগুলো জানতেন যে কোম্পানির ব্যয় সংকোচন নীতি চালু করে ইনি হচ্ছে দুর্নীতি পরায়ণ ছিল, ইনি ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক ছিল, ইনি 1785 সালে ইনি ক্ষমতা থেকে বহিষ্কৃত হয়, এনাকে পরবর্তীতে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ইংল্যান্ডের কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাইলে আপনি মিস্টার সোহানের চরিত্রের সাথে মিল পেয়ে যেতেন। এবং এইটা লিখলে টিচাররা বুঝবে যে না আপনি জানেন অন্তত। তো আপনাকে এখানে 3 পেতে অনেক বেশি হেল্প করবে আপনি যদি এই ব্যাপারগুলো জেনে থাকেন। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকের মিস্টার সোহানের মতো দুর্নীতি কি তার পতন ডেকে এনেছিল? আপনাকে এটাকে বিশ্লেষণ করতে হবে। আপনার গ নাম্বারের উত্তরটা আপনাকে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে এবং বই পড়া থাকলে আপনি গ দিতে পারবেন এবং গ দিতে পারলে আপনি ঘ নাম্বার প্রশ্নটা বিশ্লেষণ করতে পারবেন। তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার? ওকে ভাইরা, এভাবে উত্তর করবেন ইনশাল্লাহ, দেখবেন যে আশা করা যে একটা ভালো রেজাল্ট বই আনবে আপনাদের জন্য। এবার আসেন, দেখেন আমরা একটা এমসিকিউ রাখার চেষ্টা করেছি। বলা হয়েছে বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিল এই লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল। কে ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। আপনাকে লর্ড ব্যান্টিক সম্পর্কে পড়তে হবে, লর্ড ওয়েলেসলি সম্পর্কে পড়তে হবে, লর্ড ওয়ারেন হেস্টিংস সম্পর্কে পড়তে হবে। আপনাকে প্রত্যেকটা যেগুলো উল্লেখযোগ্য কাজ করে গিয়েছে প্রত্যেকটা ইংরেজ শাসক সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এবার আসেন, বলা হয়েছে কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে? কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে কত সালে? এইটার উত্তর হবে হচ্ছে কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে মূলত সিপাহী বিদ্রোহের ফলে। কোন বিদ্রোহের ফলে? সিপাহী বিদ্রোহের ফলে হচ্ছে কি ঘটে? কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে। এবং এই কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে 1858 সালে। কত সালে? 1858 সালে। কোন বিদ্রোহের ফলে? সিপাহী বিদ্রোহের ফলে। তাহলে কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে কোম্পানি শাসনের বিলুপ্তি ঘটে? আপনি এই চ্যাপ্টারগুলো যদি খুব চমৎকার করে পড়ে থাকতেন আপনি এইসব প্রশ্নে এমনিতে উত্তর করতে পারবেন। জাস্ট আমরা কিছু ডেমো প্রশ্ন রেখেছি, আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন তো এই যে প্রশ্নগুলোর উত্তর করার আগে আপনি সঠিক উত্তর দিতে পারছেন কিনা। আপনি যখন এই সেশনটা আপনার ফোনে বা আপনার ল্যাপটপে চালাবেন আপনি একটু পজ করবেন, পজ করে ভাববেন যে আপনি এই প্রশ্নের উত্তরটা জানেন কিনা। যদি না জানেন আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করেন, আপনি বই পড়েন, আপনি বেসিক জানেন, তাইলে ভালো করা সম্ভব। ওকে, এবার আসেন আমরা পরবর্তীতে আমরা আমরা চলে যাব হচ্ছে এই চ্যাপ্টার অ্যানালাইসিসগুলো তো দেখলাম। আচ্ছা, কিছু এই চ্যাপ্টারগুলো হচ্ছে এখানে হচ্ছে আরো কিছু চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, যেমন কোম্পানি শাসকগণ, কোম্পানি আমলে যে শাসকগণ ছিল তাদের সম্পর্কে পড়তে হবে। 1858 সালে যে ভারত শাসন আইন এটা পড়তে হবে। সংস্কার যে আন্দোলনগুলো হয়েছিল সেই সংস্কার আন্দোলন, যেমন ইংরেজদের বিরুদ্ধে বা আমাদের সংস্কারের জন্য অনেকগুলো আন্দোলন হয়েছিল, যেমন বিধবা বিবাহ, এই যে সংস্কার আন্দোলন। এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোথায়, কে প্রতিষ্ঠিত করে, কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারগুলো আপনাদেরকে এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। আর একটা সিকিউ দেখেন, ডেমো সিকিউ। আপনি আমার উত্তর করার আগে ভিডিওটা পজ করবেন, করে একটু ভাববেন যে আপনি গ নম্বর প্রশ্নের উত্তর করতে পারছেন কি না। যদি না পারেন আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে এখনো সময় হাতে আছে, আপনাকে পড়তে হবে বইটা ভালো করে। তো দেখেন আরেকটা সিকিউ প্রশ্নটা একটু সময় নিয়ে আমরা পড়ব। প্রশ্নটায় বলা হয়েছে রহমান সাহেব ছিলেন ভারতীয় মুসলিম সমাজের অগ্রদূত
খুবই চমৎকার ব্যাপার। রহমান সাহেব কি ছিল? ভারতীয় মুসলিম সমাজের অগ্রদূত ছিল। তিনি একাধারে একজন শিক্ষাবিদ ছিল, চিন্তাবিদ ছিল, ধার্মিক এবং দেশপ্রেমিক ছিল। শিক্ষাবিদ, চিন্তাবিদ, ধার্মিক, দেশপ্রেমিক, আপনাকে মাথায় কিন্তু আস্তে আস্তে ব্যাপারগুলো নিতে হবে। বলা হয়েছে তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। মুসলমানদের পাশ্চাত্য শিক্ষিত করার জন্য লক্ষ্যে একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত করেন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এই বেচারাটা কে? উদ্দীপকে সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মুসলিম মনীষীর কর্মকাণ্ডে মিল পাওয়া যায়? স্যার সৈয়দ আহমেদ খান। কার মিল পাওয়া যায়? স্যার সৈয়দ আহমদ খান। আপনাকে ওই যে সংস্কার আন্দোলন এবং সংস্কার আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করে, ইনি মুসলিম সংস্কারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে এই স্যার সৈয়দ আহমদ খান। মুসলিম ছিল, ইনি সংস্কারে প্রচন্ড ভূমিকা রাখে। আমি একটু আগে বললাম আপনাকে যে যে সংস্কারগুলো হয়েছিল, সেই সংস্কারের সাথে জড়িত যারা ছিল সেই সম্পর্কে আপনাকে কিন্তু প্রপারলি জানতে হবে। সংস্কারের সাথে যারাই জড়িত ছিল, সংস্কারগুলো কেমনে হয়েছিল, এ টু জেড আপনাকে জানতে হবে। আসেন আমরা আরেকটা এমসিকিউ দেখি। আমাদের এমসিকিউটাতে বলা হয়েছে কি? এমসিকিউতে বলা, আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে যে উক্ত মুসলিম মনীষীর কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ওই স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে তোমাকে লিখতে বলেছে। তোমার যদি বই পড়া ভালো করে থাকে, চমৎকারভাবে তোমার বই পড়া থাকে, তাইলে এইটা সমস্যা হওয়ার কথা না। তো এইখানে আমরা একটা ব্যাপার দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে সংস্কার আন্দোলন সম্পর্কে পড়তে, সংস্কার আন্দোলনের একজন ব্যক্তি থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে। তার মানে আমরা খুবই ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে পড়তেই হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। ওকে, একটা এমসিকিউ আছে, বলা হয়েছে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার যৌক্তিকতা ছিল কিসের ভিত্তিতে? কেন বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য আমরা আন্দোলন করেছি, বা এর পেছনে যৌক্তিকতা কি ছিল? বলা হয়েছে, দেখেন একটু অপশনগুলো পড়ি। এটা এসেছে ওই যে মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলনের যে চ্যাপ্টারটা রয়েছে। আপনারা জানেন যে ভাষা আন্দোলন থেকে কিন্তু অনেক 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 প্রশ্ন হয়। আচ্ছা আমরা একটু পরে বলছি। বলা হয়েছে বাংলা ভাষা আধুনিক ও সহজ ভাষা, এটা কোনো যৌক্তিকতা হতে পারে না, তো এটা ক্রস। বাংলা আন্তর্জাতিক ভাষা, তখন বাংলা বা আন্তর্জাতিক ভাষা কেমনে হবে? মাতৃভাষাই তো, বা ইন্টারন্যাশনাল ভাষা, সরি একটা দেশের ভাষাই হয় না, আন্তর্জাতিক ভাষা তো প্রশ্নই আসে না। পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা বাংলা। হ্যাঁ, পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, এবং 3.27% মানুষের মুখের ভাষা ছিল উর্দু। 3.27% মানুষের মুখের ভাষা ছিল কি? উর্দু। তাহলে ভাই আপনি দেখতেছেন যে আপনি 56% মানুষ কথা বলতেছে, মানে 50%-এরও বেশি মানুষ বাংলায় কথা বলতেছে, আর মাত্র 3% মানুষ উর্দুতে কথা বলছে। তাহলে উর্দু কিভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়? এই জন্য আমরা বলতে পারি যে এইটার জন্যই হচ্ছে যৌক্তিক ছিল যে না, এই ভাষাটা হোক। ওকে, বাংলা ভাষা কথন রীতির মধুর না, এগুলো তো কোনো যৌক্তিকতা হতে পারে না। তাহলে যৌক্তিকতা কোনটা? পাকিস্তানের 56% মানুষের ভাষা ছিল বাংলা, এবং 3.27% মানুষের ভাষা ছিল উর্দু। এইটাই ছিল যৌক্তিকতা। ওকে, আমরা আর একটু সামনে যাই। আমরা চতুর্থ চ্যাপ্টার, আমাদের এখান থেকে কি কি পড়তে হবে? আমরা একটু কোন টপিকটা পড়লে মানে ওই জায়গা থেকে প্রশ্ন হবেই। চতুর্থ চ্যাপ্টারে আমরা যদি দেখি, টপিক 1-এর যদি কথা বলি, আপনাকে ভাষা আন্দোলন পড়তে হবে। আপনি যদি অনেকগুলো, আপনি ধরে লেকচারের একটা টেস্ট পেপার নিয়ে বসলেন, আপনি প্রত্যেক বছর দেখতেছেন যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন, এটা খুঁজতে খুঁজতে আপনি বিরক্ত হয়ে যাবেন। সেই জায়গা থেকে আমি আপনাকে বলছি ভাই, বলছি বোন, শুনেন যে এই ভাষা আন্দোলন থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। তো আপনি যদি খুবই ফাঁকিবাজ হন, তাহলে শুধু ভাষা আন্দোলন পড়ে যাবেন। আশা রাখা যায় এখানে 50-50 চান্স থাকে, তো আশা রাখা যায় এটাকে একটু উপরে রাখা যায় যে না, এখান থেকে প্রশ্ন হবে।
ক্লিয়ার? ওকে। এরপরে পঞ্চম চ্যাপ্টারে যুক্ত ফ্রন্ট থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এখানে যতগুলো ব্যাপার আছে, আমি যদি বলি অনেকগুলো ব্যাপার আছে। ধরেন এখানে থাকে হচ্ছে 1954 এর যুক্ত ফ্রন্ট নির্বাচন। আচ্ছা, আমরা একটু সিরিয়ালে লেখার চেষ্টা করি। যুক্ত ফ্রন্ট নির্বাচন, এরপরে 1952 এর ভাষা আন্দোলন তো আমরা আগেটাই চলে গেছি। 1956 এর শাসনতন্ত্র, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা, 1969 এর গণ অভ্যুত্থান, 1970 এর নির্বাচন। এই ব্যাপারগুলো আপনাকে পড়তেই হবে। এই প্রত্যেকটা ব্যাপার আপনার জন্য ইম্পর্টেন্ট। 54 এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, 56 এর শাসনতন্ত্র, 62 এর শিক্ষা আন্দোলন, 63 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান এবং 70 এর নির্বাচন। আমরা জানি যে 1970 সালে দুইটা নির্বাচন হয়েছিল, একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, আরেকটা কি, আরেকটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। একটা হয়েছিল 7 ডিসেম্বর, একটা হয়েছিল 17 ডিসেম্বর 1970। এবং আপনারা জানেন এই দুইটা নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে এবং এই যে ক্ষমতার রদবদল হয় না বা ক্ষমতা দিতে তারা অস্বীকার করে, যার কারণেই মহান মুক্তিযুদ্ধটা হয়েছিল। তো আপনাকে এই 54 থেকে এই 70 নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা ব্যাপার আপনি যদি একটু মনোযোগ সহকারে রিডিংও পড়েন আপনি মনে রাখতে পারবেন। ওকে, এবার আসেন ষষ্ঠ চ্যাপ্টারে আমরা কি কি পড়লে কমনই পাবো, যেমন স্বাধীনতার ঘোষণাপত্র, এরপরে মুক্তিযুদ্ধে কার কি অবদান ছিল, নারীদের কি অবদান ছিল, এই ব্যাপারগুলো আপনাকে চমৎকার করে পড়তে হবে এবং সেক্টরগুলো পড়তে হবে। কে কোন সেক্টরে যুদ্ধ করেছে, 11টা সেক্টর ছিল, 11টা সেক্টর সম্পর্কে আপনাকে জানতে হবে, 11টা সেক্টরের কমান্ডার সম্পর্কে জানবেন। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। এবার আসেন আপনাকে 25শে মার্চ দেখবেন, এই 25শে মার্চ থেকে কিন্তু আপনার অনেক প্রশ্ন হয়। 25শে মার্চ আমরা বলি যে কালো রাত, রাত আনুমানিক 11 ঘটিকার সময় ঢাকা শহরের ফার্মগেট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, তৎকালীন ইকবাল হল, ঢাকা মেডিকেল, এরপরে পুলিশ লাইন, এই জায়গাগুলোতে টিক্কা খানের নেতৃত্বে রাও ফরমান আলী এবং খাদিম রাজার সহযোগিতায় ঘুমন্ত মানুষের উপর একটা আকস্মিক আক্রমণ করা হয় এবং এই আক্রমণে 5 থেকে 6 হাজার মানুষ মারা যায়। এই আক্রমণে 5 থেকে 6 হাজার মানুষ ঢাকা শহরে মারা যায়। এটাকে আমরা বলি 25শে মার্চের কালো রাত। তো আপনাকে এই 25শে মার্চের কালো রাত থেকে আপনাকে অনেকগুলো সিকিউ প্রশ্ন করা হয়ে থাকবে। ওকে, এবার আসেন এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখি। প্রশ্নটাতে বলা হয়েছে আন্দোলনের শহীদ ভাইদের প্রতি ঘোলাপত্র। প্রিয় শহীদ ভাইরা, তোমাদের মহান আত্মত্যাগের জন্মভূমি গঠিত। এই আত্মত্যাগের ফল হিসাবে আজ আমরা মায়ের ভাষায় কথা বলি। পুরো বিশ্ব আজ তোমাদের জয় গানে মুখরিত। নিবেদক স্বাধীনতার কণ্ঠস্বর। একটা সুন্দর একটা কথা বলেছে। আমরা যদি আবারও আমরা সৃজনশীল প্রশ্নটা, উদ্দীপকটা একটু ভালো করে পড়ব, কোথায় না কোথায় হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। আমরা পড়ি যে আন্দোলনের শহীদ ভাইদের প্রতি একটা খোলা চিঠি পাঠিয়েছে। বলা হয়েছে, প্রিয় শহীদ ভাইরা, তোমাদের মহান আত্মত্যাগে এই জন্মভূমি গঠিত। এই আত্মত্যাগের ফল হিসেবে আজ আমরা মায়ের ভাষায় কথা বলি। এমনিতেই বোঝা যাচ্ছে। গ নম্বর প্রশ্নটা একটু পড়ি আমরা এখন। বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত আন্দোলনটি তোমার পাঠ্য বইয়ের কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ?
এই যে বলেছে যে মায়ের ভাষায় কথা বলি, তাইলে এটা কোন আন্দোলন? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। আপনি যদি ভাষা আন্দোলন এই ব্যাপারটাও লিখেন, টিচার বুঝে যাবে যে আপনি প্রশ্নটা বুঝেছেন। তো ব্যাখ্যা করতে বলেছে, তো আপনি ভাষা আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করবেন, এ টু জেড ব্যাখ্যা করবেন যে প্রথমে তারা আমাদের ভাষা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র শুরু করে, এবং এই গভীর ষড়যন্ত্র এরকম আপনারা লিখবেন। এবং মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসে, ঢাকায় এসে উনি 21 এবং 21 মার্চ 24 মার্চ এই 2 দিন একদিন কার্জন হলে ভাষণ দেয় যে 24শে মার্চ তিনি কার্জন হলে সমাবর্তনে ভাষণ দেয় যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই মোহাম্মদ আলী জিন্নাহ 21শে মার্চ 1948 সালে ভাষণ দেয় যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই কারণগুলোর জন্যই আসলে ভাষা আন্দোলনটা হয়। আপনি প্রেক্ষাপটটা লিখে দিবেন। পরের প্রশ্ন বলছে উক্ত আন্দোলনের আন্তর্জাতিকরণে গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা জানি এই যে ভাষা আন্দোলন, আমাদের ভাষা মাতৃভাষা বাংলা, বাংলা কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষার রূপ পেয়েছে 1999 সালে। তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু খুব চমৎকার করে উল্লেখ করতে হবে। তো আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আপনাকে ভাষা আন্দোলন, আপনি যদি কিছু না পড়েন ভাষা আন্দোলনটা আপনাকে পড়তে হবে। দেখেন এই ভাষা আন্দোলন থেকেই ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, 3টা বোর্ডে কিন্তু প্রশ্ন হয়েছে গত বছর। এছাড়াও আপনি যদি দেখেন বিগত বছরগুলোতেও ভাষা আন্দোলন থেকে অনেক প্রশ্ন হয়েছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। এবার আসেন, পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান রাখা হয় কখন? কখন এই পূর্ববঙ্গের নাম আগে ছিল পূর্ববঙ্গ, তারপরে করা হলো পূর্ব পাকিস্তান, এইটা কখন রাখা হয়? আপনাকে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন খুব চমৎকার করে পড়তে হবে, প্রত্যেকটা সাল, প্রত্যেকটা তারিখ পড়তে হবে। আপনাকে একটা এই যে সেশনের মাধ্যমে আপনাকে একটা টাস্ক দেই, সেটা হচ্ছে আপনি ভাবতে থাকবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, এবং আপনি একদমই উত্তর না দেখে এই প্রশ্নের উত্তরটা মনে মনে তৈরি করে রাখবেন, একটা সহজ একটা এমসিকিউ। ওকে, আমরা পরবর্তীতে সপ্তম চ্যাপ্টারে প্রবাসী যে সরকার, প্রবাসী সরকার না ভাই, মূলত প্রবাসী সরকারের যে অবদান ছিল, কি ছিল? অবদান। প্রবাসী সরকার বা প্রবাসীদের অবদান ছিল কোথায়? মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে যে অবদান ছিল, এই মুক্তিযুদ্ধের অবদানগুলো আমাদের প্রবাসী সরকারের অবদান কে কখন স্বীকৃতি দিল, বা কোন সরকার কিভাবে আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেছিল এই ব্যাপারগুলো, এবং কোন প্রবাসী, কোন সাংবাদিক আমাদের এখানে ছিল বা আমাদের মুক্তিযুদ্ধের চিত্রগুলো ধারণ করতো এবং পরে পাঠিয়ে দিত আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, এই ব্যাপারগুলো এই চ্যাপ্টারে খুব চমৎকার করে পড়বেন। পরবর্তীতে অষ্টম চ্যাপ্টারে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং জনগণ এবং প্রচার মাধ্যমের যে ভূমিকাটা রয়েছে, ভারত সরকারের ভূমিকা ছিল একটা বড়, প্রচার মাধ্যমের ভূমিকা ছিল বা মিডিয়ার ভূমিকা ছিল কেমন, জনগণের ভূমিকা ছিল কেমন, কার কি ভূমিকা বা কে কোন রোল প্লে করেছে এই মহান মুক্তিযুদ্ধে, সেটা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করবেন। ওকে, আর একটা সিকিউ আমরা দেখতে পাচ্ছি, এই সিকিউটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে বলা হয়েছে যে একদল ব্যবসায়ী বাণিজ্য করার জন্য দক্ষিণ এশিয়াতে আগমন করে, সেখানে তারা লক্ষ্য করে যে বাণিজ্য করার চেয়ে শাসন ক্ষমতা দখল করতে পারলে অনেক বেশি লাভবান হতে পারবো। তার মানে বুঝতেই পারতেছেন কি বলা হয়েছে। তারা কৌশলে সেই অঞ্চলের ক্ষমতা হস্তগত করে, আর্থিক ক্ষমতা তারা নিজের হাতে নিয়ে নেয়। ওই সময় ওই অঞ্চলে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়। আর একটু ধীরে পড়বেন, আমি তো অনেক ফাস্ট পড়ে ফেললাম। বলা হয়েছে একদল ব্যবসায়ী বাণিজ্য করার জন্য দক্ষিণ এশিয়াতে চলে আসে। ভালো কথা। তারা লক্ষ্য করেছে বাণিজ্য করার চেয়ে, মানে ব্যবসা করার চেয়ে শাসন করাটা বেশি সহজ এদের, এই বাঙালিদের বা এই অঞ্চলের মানুষদেরকে শাসন করাটা বেশি সহজ। তারা কৌশলে এই অঞ্চলের ক্ষমতা হস্তগত করে এবং আর্থিক ক্ষমতা তারা নিজের হাতে নিয়ে নেয়। এবং দেখে, ধরেন অনেকে কি করে যে চাকরি করার চেয়ে বলে যে রাজনীতি করা সহজ, কারণ রাজনীতিতে অনেক টাকা ইনকাম করা যায়। তেমনিও এরাও এসে অনেকে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে প্রবেশ করে। ঠিক এরাও বাণিজ্য করার উদ্দেশ্যে আসলেও বাট বাণিজ্য না করে তারা হচ্ছে শাসন ভাগ নেয় এবং দেখে যে ওইটাই সহজ, এবং পরবর্তীতে দেখে এমনভাবে শোষণ করতে থাকে এই অঞ্চলের থেকে, এমনভাবে নিতে থাকে, এই অঞ্চলে একসময় দুর্ভিক্ষ দেখা দেয়। তো এইটা ছিল এই সিকিউ বা
এটার উদ্দীপকের মূল কথা। প্রশ্নটা বলা হয়েছে উদ্দীপকে পাঠ্য বইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, কোন ঘটনার প্রতি। এখানে ইঙ্গিত করা হয়েছে মূলত কোম্পানি শাসন এবং দ্বৈত শাসনের ব্যাপার। কোম্পানি শাসন মানে ওই ইংরেজরা যে কোম্পানি নিয়ে আসতো এবং সেই কোম্পানিকে পুঁজি করে তারা শাসন করত। কোম্পানি শাসন ও দ্বৈত শাসন। কেন দ্বৈত শাসন বললাম ভাই? দ্বৈত শাসনের ফলেই মূলত দুর্ভিক্ষ হয়। যে আমরা বলি না ৭৬-এর মনন্তর, এই যে ৭৬-এর বাংলা ৭৬ সালে ১১৭৬ সালে এই দুর্ভিক্ষটা হয় দ্বৈত শাসনের ফলে। ভাই দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসনটা হচ্ছে ইংরেজরা নিবে হচ্ছে আমাদের থেকে দেওয়ানি লাভ করবে, আর নেজামত থাকবে আমাদের হাতে। ধরেন এই যে আমরা হচ্ছে তখন বাংলায় ছিল মুঘলরা ক্ষমতায় আর ইংরেজরা কোম্পানি শাসন। এরা নিবে কি? কোম্পানি কি নিবে ভাই? কোম্পানি নিবে হচ্ছে টাকা পয়সা, আর এদের থাকবে হচ্ছে নেজামত মানে শাসন ক্ষমতা। নেজামত মানে কি? শাসন ক্ষমতা থাকবে, আর এরা নিবে হচ্ছে টাকা পয়সা, বা এটাকে কি বলে? তো এই যে তাহলে শাসনটা কয়টা ভাগে ভাগ হলো? দুইটা ভাগে। একটা শাসন ব্যবস্থা করতেছে আর একজন হচ্ছে টাকা পয়সা নিচ্ছে। এটাই হচ্ছে দ্বৈত শাসন। এরা এমন ভাবে শোষণ করে, এমন ভাবে টাকা পয়সা নেয়, যার কারণে বাংলায় একটা ভয়াবহ ভূমিকম্প এবং পাশাপাশি দীর্ঘদিন খরা হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না। খরার কারণে এই অঞ্চলে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। উক্ত ঘটনার নেতিবাচক ফলাফল বিশ্লেষণ করো। উক্ত ঘটনার নেতিবাচক ফলাফল আপনাকে বিশ্লেষণ করতে হচ্ছে। একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন হচ্ছে এটা। ওকে, আমাদের কিছু এমসিকিউ, আমরা এই এমসিকিউ গুলো ধরেন আপনাকে বলা হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে। আপনার এই অপশনগুলো আছে, কখনোই বঙ্গবন্ধু না, কখনো মোহাম্মদ আলী জিন্নাহ না, আপনি জানেন না হোসেন শহীদ সোহরাওয়ার্দী না একে ফজলুল হক। আপনার যে এই কনফিউশন দূর করার জন্য আমাদের কিছু ব্যাপার বা কিছু টেকনিক আছে যেটা আপনাকে এই কনফিউশন দূর করতে হেল্প করবে। ওকে, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, আপনাকে A+ পেতে হলে আপনাকে এমসিকিউতে কিন্তু ভালো করতে হবে। তো এমসিকিউগুলো কোথায় পাবো বা কিভাবে ভালো করব? আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে টেস্ট পেপার কোর্স। তো এই টেস্ট পেপার কোর্সে আপনাকে বিগত বছরের অনেক এমসিকিউ আপনার জন্য রয়েছে। শীর্ষস্থানীয় কলেজ, ক্যাডেট কলেজ সমূহ, বছরের প্রায় 200+ কলেজের বা 200 থেকে 300+ কলেজের এই যে টেস্ট পেপারের যে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো আমাদের বিত্ত যে অ্যাপস রয়েছে, অ্যাপসে রয়েছে। এবং শুধু এমসিকিউ গুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা, আপনি ধরেন আপনি খুবই অজপড়া গায়ে থাকেন, একটা খুবই গ্রাম অঞ্চলে থাকেন, আপনি বসে নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন আপনি অনলাইনে বসে অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন, এবং পাশাপাশি আপনাকে মূল্যায়ন করা হবে কেন আপনার ভুল হয়েছে বা আপনি কোন প্রশ্নটা ভুল করেছেন। তো আপনি আমাদের ডাউট সলভিং যে টিম আছে, আপনি যদি ধরেন আপনি বুঝতেছেন না বা কেন ভুল হয়েছে বা আপনি এটার ব্যাখ্যা চাচ্ছেন, তখন আমাদের টিম আপনাদেরকে উত্তর করে দিবে। ওকে, এরপর এই ব্যাপারগুলো থাকছে আমাদের টেস্ট পেপার কোর্সে। এই ব্যাপারগুলো আপনারা টেস্ট পেপার কোর্সে পাচ্ছেন। এবার আসেন আর্কাইভ পরীক্ষা। আপনি ধরেন আপনার একটা পরীক্ষা হচ্ছে লাইভ এক্সাম, আর একটা হচ্ছে আর্কাইভ এক্সাম। একটা হচ্ছে লাইভ এক্সাম, তো ভাই লাইভ এক্সামটা কি? আপনাকে একটা টাইম শিডিউল দেওয়া থাকবে। ধরেন আপনার আগামীকাল পরীক্ষা, আপনাকে এইখানে সিলেবাস দেওয়া থাকবে যে আপনার ইতিহাস প্রথম পত্রের ৮ম এবং ৯ম অধ্যায়ের উপর আপনার পরীক্ষা, এবং পরীক্ষার সময় ধরেন 11:30 থেকে আপনাকে 2:30-এর মধ্যে, এই টাইমটার মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি এটা দিতে পারলে খুবই ভালো। যদি না দিতে পারেন, সেই পরীক্ষাগুলো আর্কাইভে চলে যাবে। আপনি যে কোনো সময় আপনি হচ্ছে ওই কোন চ্যাপ্টার, আপনি হচ্ছে ৮ম এবং ৯ম চ্যাপ্টার আপনি পরে পরীক্ষা দিবেন। আপনি নানু বাসায় গিয়েছিলেন, নানু বাসায় বিদ্যুৎ ছিল না, আপনি পরীক্ষা দিতে পারেন নাই, তো আপনি কি করবেন? পরে পরীক্ষাটা দিবেন। তো পরে পরীক্ষাটা দিবেন কিভাবে? আর্কাইভে গেলে আপনি ৮ম এবং ৯ম চ্যাপ্টার যখন খুব ভালো করে পড়বেন, তারপরে আবার আপনি ওই চ্যাপ্টারের উপর
পরীক্ষা দিতে পারবেন এবং আপনার স্কোরটা আপনি দেখতে পাবেন। আমি মনে হয় বোঝাতে পেরেছি। পরবর্তী যে স্লাইডটা, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বোর্ড এবং নতুন কারিকুলামের সাথে মিল রেখে, মানে আমাদের বলা হয়েছে যে ইন্টারেক্টিভ যে সাজেশন, এক্সক্লুসিভ সাজেশন। ধরেন আপনার তো শেষ সময় মানে সব কিছু পড়তে গেলে তো আপনি একদম পাগল হয়ে যাবেন। আপনাকে কিছু সাজেশন তৈরি করে দেওয়া হয়। আমাদের একটা বিশেষায়িত টিম রয়েছে যারা সাজেশন তৈরির কাজ করে। তারা অনেক রিসার্চ করে, অনেক পড়াশোনা করে একটা এক্সক্লুসিভ সাজেশন তৈরি করে, যেটা আমাদের এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছিল এবং আপনাদের এসএসসি পরীক্ষার আগে আপনারা সফট কপি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের এই পুরো সাজেশন ক্লাস। এখানে আপনাদের A to Z কোন চ্যাপ্টার কতটুকু পড়বেন, কোন এমসিকিউ কতটুকু পড়বেন, সিকিউগুলোর উত্তর কেমনে করবেন, সিকিউ কতটুকু পড়বেন, A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা যদি খুব চমৎকার রয়েছে এই লাইভ সেশনটা উপভোগ করেন, আপনারা যদি পড়াশোনা করেন, এই শেষ সময়টুকু যদি কাজে লাগান, আশা রাখা যায় এখান থেকে আপনারা একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন। ইতিহাস প্রথম পত্র শুধু আপনার একাডেমিক লাইফে না, আপনার অ্যাডমিশন লাইফে, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার সব জায়গায় একটা বড় রোল প্লে করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইভ এই সেশনটা উপভোগ করুন।